আসসালামু আলাইকুম। জুরান আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবেশ আয়োজনের ক্লাসে আপনার শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থীরা আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তোমরা সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকো এবং তোমরা যে যেখানে অবস্থান করেছো সবাই খাতা কলম বই এবং নমুনা শিক্ষা নিয়ে বসে পড়ো। আজকে যে প্রথম প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়। আমাদের এই পৃথিবীতে হাজারো হাজারো উদ্ভিদ এবং প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই সৃষ্টি কিন্তু সবকিছুই রয়ে যায় না, অনেক কিছু মানে বিলুপ্ত হয়ে যায়। সেটা কিভাবে হয়, এই বিলুপ্তটা কিভাবে হয় সেটা সম্পর্কে তুমি জানো। দেখো আমি এখানে প্রশ্নটা লিখেছি। দেখো বলেছে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরা। প্রাকৃতিক দুর্যোগগুলো কি? যেমন ঝড় হয়, বন্যা হয়, খরা হয় এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। সেটা কিভাবে হয় আমরা নিচের প্রশ্নটি নিচের লাইনটুকু আলোচনা করে বলছি। পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। এখন লাইনে চলে যায়। এই যে লাইন বলেছে প্রাকৃতিক দুর্যোগে ঝড়, বন্যা, খরা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের পরিবেশ ব্যাপক পরিবর্তন ঘটছে কিভাবে। এখন আমাদের বাংলাদেশে যে সুন্দরবন আছে সেখানে নানান ধরনের পশু পাখি, প্রাণী, উদ্ভিদ সবই রয়েছে, তাই না? এখন যদি সেখানে ঝড় হয় বা বন্যা হয় বা খরা হয় সেখানে কি প্রাণী থাকবে? এখন যদি মনে করো ঝড় হয়, আমাদের সেখানে কত রকমের প্রাণী আছে, গাছ, বাঘ আছে, হরিণ আছে, গন্ডার আছে, হাতি আছে, পাখি আছে, পশু আছে, কত রকমের প্রাণী আছে। এখন যদি বন্যা হয় বা ঝড় হয়, পানিতে যদি ভরে যায় পুরো বন, তাহলে কি তারা কোথায় যাবে? কিছুটা মারা যাবে, কিছুটা অন্য জায়গায় চলে যাবে, তাই না? এইভাবেই তো বিলুপ্ত হয়। এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের মধ্যে রয়েছে এখন বনের মানুষ গাছ কেটে বিভিন্ন তাদের তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস তৈরি করছে। এখন যদি বনের গাছ কেটে বন যদি খালি করে মাঠ করে ফেলে, তাহলে কি প্রাণী কি থাকবে সেখানে? প্রাণী তো আস্তে আস্তে সেখান থেকে চলে যাবে, বিলুপ্ত হয়ে যাবে, তাই না? এইভাবে মানুষের এইসব কার্যকলাপ এবং প্রাকৃতিক এইসব দুর্যোগের কারণে আজকে আমাদের মাঝে অনেক পশু পাখি বিলুপ্ত নেই। তার মধ্যে যেমন রয়েছে ডোর পাখি, তাসমেনিয়া বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, পৃথিবীতে নেই। বাংলাদেশে এরকম কিছু প্রাণী আছে, যেমন দেখো বাংলাদেশ থেকেও লাল শিং ও জাভা গন্ডার এবং রাজশগুন বিলুপ্ত হয়ে গেছে। এগুলো বিলুপ্ত মানে নেই, এগুলোকে এখন পাওয়াই যায়। তো কিভাবে আবার বলছি, উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হচ্ছে? কেন? প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, খরা এবং মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণী আবাসস্থল ধ্বংস হচ্ছে। আবাসস্থল মানে তারা যেখানে থাকে সেগুলো কি ধ্বংস হয়ে যাচ্ছে না? এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। এজন্য উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। যেমন ডোডো পাখি, তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল শিং ও জাভা গন্ডার এবং রাজশগুন বিলুপ্ত হয়েছে। তাহলে আমরা এখন জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হচ্ছে। এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব, ঠিক আছে? এখন আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি একটি প্রশ্ন তুলেছি। সেই প্রশ্নটি হচ্ছে মাটি কি? মাটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? চারটি বাক্যে। আমরা কিন্তু মাটি সবাই দেখি। মাটির এখন যদি বলি মাটি কাকে বলে, তোমরা অনেকেই বলতে পারবে, তারপর আমি বলে তোমাদের সুন্দর করে লিখে দিচ্ছি উত্তর।
পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। কি বললাম এখানে? পৃথিবীর উপরিভাগে, মনে করো এটা পৃথিবী, আমরা এই পৃথিবীর এই উপরের অংশে থাকি না? এই উপরের অংশে থাকি আমরা, এই উপরের অংশে প্রথমে কি পাই? প্রথম যে স্তরটা সেটা পাই আমরা মাটি, তাই না? প্রথম যে স্তরটা থাকি সেটাকে আমরা মাটি পাই না? তার মানে তাহলে কি হলো? পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। তারপরে দুই নম্বর, তারপর নেক্সট প্রশ্ন হচ্ছে মাটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? আমরা পরীক্ষার সময় সাজিয়ে লিখব যে মাটি যে সকল ক্ষেত্রে ব্যবহার করা যায় তা কয়টি বাক্যে চেয়েছে? 4টি বাক্য চেয়েছে, 4টি বাক্যে নিচে দেওয়া হলো, তাই না? এখন আমরা 1 2 3 দিয়ে 4 দিয়ে আমরা বাক্যগুলো তোমাদের জন্য সহজ করে, সুন্দর করে, ছোট করে বাক্যগুলো সাজিয়েছি। তোমরা একটু দেখো। 1 নাম্বার, বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য আমরা শস্য দানা খাই, গাছ লাগাই, বিভিন্ন ধরনের উদ্ভিদ আমাদের ঔষধের জন্য প্রয়োজন হয়। এই সকল ঔষধি বা উদ্ভিদ গাছ আমরা কোথায় লাগাই? মাটিতে লাগাই না। তার মানে কি মাটি ব্যবহার হয় না? আমরা সেটা সুন্দর করে দেবো যে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। 2 নাম্বার হচ্ছে আমরা যে ঘর বাড়িতে থাকি, দালান কোঠায় থাকি, এই সকল ঘর দালান কোঠা তৈরি থেকে মাটি ব্যবহৃত হয় না। আমরা যে স্বাভাবিক একটি एग्जांपल দেখাই, আমরা যে ইট দিয়ে দালান বানাই, এই ইটটা কি মাটি দিয়ে তৈরি হয় না? তা আমরা দেখতে পাই না। ঘর বাড়ি, দালান কোঠা নির্মাণে মাটি ব্যবহৃত হয়। যেমন কি তোমরা বলো তো? যেমন হতে পারে ইট বা কংক্রিট, তাই না? ইট বা কংক্রিট। তারপর 3 নাম্বার দেখো, 3 নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের মৃৎশিল্প। কেমন? আমরা যে আমাদের যে বাসায় আমরা সাজানোর জন্য যে ফুলদানিটা ব্যবহার করি, মাটির যে ফুলদানিটা ব্যবহার করি সেটা কি মাটি দিয়ে তৈরি না? আমরা বাসায় যে মাটির হাঁড়িতে মাঝে মাঝে রান্না করি, মাটির পাত্র, মাটির থালার মধ্যে খাই, হ্যাঁ, এগুলি কি মাটিতে তৈরি না? তারপরে মৃৎশিল্পের যে অংশগুলো আমরা তৈরি করি, যে জিনিসপত্র তৈরি করি, সেগুলো কি মাটি দিয়ে তৈরি হয়। আমরা কিভাবে সাজিয়ে লিখবো? যে বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়। যেমন বলেছি না, ওগুলা লিখবো। যেমন রান্নার হাঁড়ি পাতিল,
রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, মাটির বাটি তৈরি হয়, বাটি ইত্যাদি অনেক কিছু তৈরি হয়। তাই আমরা এটা দিয়ে শেষ করে দিলাম। এখন আমরা 4 নম্বরে যাই। 4 নম্বরে আমরা কিভাবে মাটি তৈরি করি দেখো। আমরা যে বাসায় আমাদের যে ময়লা আবর্জনা আমরা জমিয়ে রাখি সেগুলো আমরা কোথায় আমরা পরিবেশ সংরক্ষণের জন্য আমরা এই ময়লা আবর্জনা কোথায় রাখবো? নিশ্চয়ই মাটি গর্ত করে রাখবো। তারপর সেখানে মাটি গর্ত করে যে আমি ময়লা আবর্জনা যে পুঁতে বা ঢেকে রাখবো সেটার জন্য কি মাটি ব্যবহৃত হয়। তাহলে আমরা কিভাবে লিখতে পারি যে ময়লা নির্দিষ্ট স্থানে গর্ত করে ময়লা আবর্জনা ঢেকে রাখতে মাটির প্রয়োজন হয়, মাটি ব্যবহার করি, তাই না? নির্দিষ্ট স্থানে গর্ত করে ময়লা আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। ঢেকে দেওয়া হয়। সুন্দর আমরা 4টি পয়েন্ট লিখলাম, একদম সহজ সুন্দর। পয়েন্টগুলো যদি বাসায় একবার অন্তত পড়ো ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। মাটি কি? পৃথিবীর উপরিভাগে নরম আবরণী হচ্ছে মাটি। মাটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? মাটি বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। 2 ঘরবাড়ি দালান কোঠা নির্মাণে মাটি ব্যবহৃত হয়, যেমন ইট, কংক্রিট। বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। তারপর আছে নির্দিষ্ট স্থানে গর্ত করে ময়লা আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। কি সুন্দর আমরা 4টি পয়েন্ট পেলাম। এটা বাসায় যদি তোমরা অন্তত 2 থেকে 3 বার রিডিং করো তোমাদের ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আর যদি বাসায় ভালো করে লিখো তাহলে তো বানান সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা 2টা প্রশ্ন শিখলাম, এখন আমরা 3 নাম্বার প্রশ্নে চলে যাব। ঠিক আছে, তোমরা একটু দেখো। আমরা এখন 3 নাম্বার প্রশ্নে চলে যাই। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমরা আরেকটি প্রশ্ন লিখেছি। সেই প্রশ্নটি হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কি? ভিটামিন বি কমপ্লেক্স কি? কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায় এর কাজ লিখো। তোমরা যদি বইটাও ফলো করো, বইয়ের সূত্র করে দেওয়া আছে। আমি বই থেকে সাজিয়ে তোমাদের জন্য এখানে তুলেছি। আমরা যদি বই থেকেও ফলো করি তাহলে পৃষ্ঠা নাম্বারটা আমি দিয়ে দিই। পৃষ্ঠা নাম্বারটা সুন্দর করে তোমরা পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 29-এ। এছাড়া যে বাকি প্রশ্নগুলো সেটিও বইয়ের মধ্যে আছে, কিন্তু আমি সাজিয়ে ছোট করে সুন্দর করে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তোমরা এই প্রশ্নটি বইও পেয়ে যাবে। আসো আমরা এখন এই প্রশ্নটি পড়ি। উত্তর, ভিটামিন বি কমপ্লেক্স কি? তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত ভিটামিনই হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত ভিটামিনই হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো ভিটামিন থাকে। এই বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে এই ভিটামিন বি কমপ্লেক্সটা তৈরি, তাই না? আমরা এটা কাকে বলে লেখার পর আমরা তারপরে দেখব কি কি ভিটামিনের মধ্যে আছে। আমরা পড়াই দেব। ভিটামিন বিভিন্ন ধরনের ভিটামিন গঠিত হলো লিখলাম বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত ভিটামিনই হলো ভিটামিন বি কমপ্লেক্স। এখন হচ্ছে কোন কোন খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়। তোমাদের বইটা দেখে নিই।
লিখেছে দুগ্ধজাত দানাশস্য দুগ্ধজাত মাছ প্রসূতি দেখো বলেছে দানা শস্য দুগ্ধজাত খাদ্য মাছ কলিজা সবুজ শাকসবজি মটরশুঁটি ইত্যাদি খাদ্যে এই ভিটামিন পাওয়া যায়। শুধু যে এই কয়টা খাদ্যে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া তাই না, ইত্যাদি মানে হচ্ছে এছাড়া আর অনেক খাদ্য আছে যেগুলোতে ভিটামিন বি কমপ্লেক্স পাওয়া যায়। তারপরে প্রশ্ন হচ্ছে এর কাজ কি? এই যে আমরা ভিটামিন বি কমপ্লেক্স কি তা জানলাম, কোন কোন খাদ্যে এই ভিটামিনটি পাওয়া যায় তা জানলাম। এখন এগুলো খেলে আমাদের কি উপকার হবে, এইটা কি কাজ করবে আমাদের শরীরে, সেটা হলো দেখো শুরু করে লিখে দিই যে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো ভিটামিন বি কমপ্লেক্স এর কাজ হলো দেহে আমরা এইভাবে না লিখে কাজ হলো লেখার পর ফর্ম দিয়ে আমরা এখানে ছোট্ট একটা পয়েন্ট আকারে লিখলে সুন্দর হয়। দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। বলেছে দেহের শক্তি উৎপাদনে সহায়তা করে। এই যে ভিটামিনগুলো আমি খাবো এইটা আমাদের দেহের শক্তি উৎপাদনে বিশেষ ভূমিকা পালন করে। এখন আমরা বলেছি আমি তোমাদের বলে দিব এই ভিটামিন কমপ্লেক্সে কি কি ভিটামিন থাকে। এই ভিটামিন কমপ্লেক্সে যেসব ভিটামিন পাওয়া যায় আমি একটু দেখে বলবো আমাদের, যেমন এ বি সি ডি বিভিন্ন ধরনের ভিটামিন আছে না, এই সকল ভিটামিনই ভিটামিন বি কমপ্লেক্সে পাওয়া যায়। সেই ভিটামিন বি কমপ্লেক্স যে সকল খাবারে পাওয়া যায় যেমন সবুজ শাকসবজি মাছ কলিজা মটরশুঁটি দানা শস্য, এই সকল খাবার যদি তুমি খাও তোমার দেহের শক্তি জোগাড়ের সহায়তা করে। তার মানে আমরা আজকে কয়টা প্রশ্ন শিখলাম? 3টা প্রশ্ন শিখলাম। প্রথম নাম্বারটা শিখেছি উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়, তারপরে শিখেছি মাটি কি বা কোন কোন ক্ষেত্রে মাটি ব্যবহৃত হয়, 4টি বাক্যে লিখো। এখন আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স কি, ভিটামিন বি কমপ্লেক্স কোথায় পাওয়া যায় এবং তার কাজ কি। আশা করি তোমরা এই প্রশ্নগুলো সুন্দর করে বাসায় আবার করবে লিখবে এবং যে এসডব্লিউ জমা দেওয়া হবে নেক্সট এসডব্লিউতে তোমাদের এই পড়াটা থাকবে। ভালো করে মনোযোগ দিয়ে পড়বে লিখবে আর স্কুলের সাথে যোগাযোগ রাখবে, টিচারের সাথে যোগাযোগ রাখবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো।